আলু 2 কিলো, টমেটো 250, কাঁচা লঙ্কা 200, উচ্ছে 250, পটল 250, ঝিঙে 500, শসা 500, বেগুন 500। কেমন গরম খাও আগত? রাত্রে ঘুম হয় তোমার? আমাদের মিনামাসিকে খাটে বসতে বললে কিছুতেই বসবে না। আঁচল পেতে বিছানা মাটিতে শোবে, কিন্তু খাটে বসবে না। জানি না কি হয়। এখন তো নিচেই ভালো, কিন্তু যখন কনকনে ঠান্ডা থাকে তখনও সে খাটে বসে না। হ্যাঁ, যাদের কাজের শরীর তাদের এই কাজের মাঝখানে এসে ঠান্ডার মধ্যে বসাটা অভিশাপ। কারণ এই 5 মিনিটের জন্য ঠান্ডা হয়ে আবার বাইরে যাওয়া, তাও তো তুমি দিনহাটার গরম দেখোনি। দিনহাটা এর থেকে অনেক বেশি গরম। হ্যাঁ, কালকে আর বলছো কি গো, কালকে আমরা দিনহাটা স্টেশনেতে দাঁড়িয়েছিলাম। দিনহাটা স্টেশন এখন হচ্ছে, মানে আমি শুধু একদিনের একটুখানি ঘটনা বলছি তোমাকে। স্টেশনটা এখন সারানোর কাজ হচ্ছে, সব বসার জায়গাগুলোকে তুলে দিয়েছে। মোটামুটি ধরো মিনিট 40 দাঁড়িয়েছিলাম। চুল দিয়ে জল, শিকদাঁড়া দিয়ে জল, কোমরে মানে লেগিংসটা পরেছি সেটা পুরো ভেজা। হ্যাঁ, মানে কি যে বিভৎস গরম। যেই ট্রেনে উঠলাম মনে হচ্ছে স্বর্গে ঢুকলাম ট্রেনে যখন উঠলাম। হ্যাঁ, মানে ট্রেনটা তো এসেছিল, তারপর ট্রেন থেকে যখন নামলাম তখন কিছুক্ষণের মধ্যে গরম ছিল, গরম, কিন্তু এটুকু বুঝলাম যখন উঠেছিলাম তখন অনেক বেশি গরম ছিল। শিলিগুড়িতে অনেক কম গরম। হ্যাঁ, পড়তেছে, তাতেও তোমার হাঁসফাঁস করছো। আর ওখানকার মানুষও তো থাকছে, কলকাতার মানুষও থাকছে। হ্যাঁ, দেখেনি কিছু না, ফাঁকা বাড়ি না, এর থেকে অনেক বেশি গিঞ্জি। হ্যাঁ, আমাদের দিনহাটার বাড়িতে এক একটা বাড়ির সাথে এক একটা বাড়ি ছাদের সাথে ছাদ লাফিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, শহরের মধ্যে আবার কিসের ফাঁকা বাড়ি? কোন শহরে ফাঁকা জায়গা আছে? তো যাই হোক, কি রান্না করবে বলো? তোমাকে বেশি খাটাবো না আজকে। যেভাবে বসে আছে দেখানো যাবে না, থাক, গরমে অস্থির। আজকেই তো লাগাবো বললাম। আকাশ ভীষণ খারাপ করেছে, বৃষ্টিটা চালু হয়েই গেল। আর এই যে রান্নাগুলো নিয়ে আসা হয়েছিল, অনলাইনে এসেছে এগুলো। আইডিটার নাম হচ্ছে কর্ণ। এই যে এতদিন জলে ভাসানো আছে, রান্নার তো এতদিন থাকে না, তো আজকে এটাকে বসাতেই হবে। এদিকে বৃষ্টি চালু হয়ে গেল। আজকে ভেবেছি লাঞ্চ স্কিপ করবো, কারণ একদম খিদে নেই। ব্রেকফাস্ট হেভি হয়েছে, বমি পাচ্ছে এখন আমার। আর আলপনার দিকে বলছি, আর ফুল তোলা শেষ হচ্ছে না, ফুল তুলেই যাচ্ছে। তোমার রান্নাঘরে নাড়া দিয়ে এসেছি, হয়নি এখনো। আরে তাড়াতাড়ি করো না গো, আমার পদ্মটা লাগাতে হবে আজকে। হ্যাঁ, ঘন্টা। তোমার বৃষ্টি হয়ে গেলে মাটি ভিজে যাবে, তখন আর চালা যাবে না মাটি। এই যে হিউমিক অ্যাসিড আর সিউইড এই নিয়ে এবার নিচে যাচ্ছি। বৃষ্টিটা এবার জোরে সত্যি পড়া শুরু হলো। কতদূর বাজবে জানি না, তবে সয়েল মিডিয়া রেডি করে লাগাতে গিয়ে এতটাই নরম হয়েছিল যে একটা রান্নার একটু ভেঙে গেল। বুঝতে পারছি না যে ব্যাপারটা আদৌ হবে কিনা। চান্স মোটামুটি 30% বাঁচার, কিন্তু তবুও চেষ্টা তো করি। তো এখন যাই হোক, বৃষ্টিটা জবরদস্ত শুরু হয়ে গেছে। আর একটা বড় টব এনে পাশে রেখে দিয়েছি, যেটাতে ওই পদ্মের না সয়েল মিডিয়া রেডি করতে গেলে পদ্মটা এটাকে মানে মিডিয়াটাকে একদম স্মুথ হতে হয়, সেজন্য এরকম চেলে নিতে হয়। চালার পর যেটুকু বাকি থাকছে সেইটুকু এই টবেতে রাখা হচ্ছে। তো যাই হোক, এরপরেতে ওই হিউমিক অ্যাসিড আর সিউইডটা মিশিয়ে দিয়ে সয়েল মিডিয়া রেডি করে তারপরে নিয়ে যাব। ইতিমধ্যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু বাকি কাজগুলো আমি আর আলপনাদি বৃষ্টিতে ভিজেই করেছি। এবং তারপর এখন কিছুক্ষণ সময় বাদে যাচ্ছে এখন বোধিসত্ত্ববাবু আর টুপুর যাচ্ছে টুপুরের বন্ধুর জন্মদিনে নেমন্তন্ন খেতে। আর বোধিসত্ত্ববাবু আমার শ্বশুরমশাই যাচ্ছেন হচ্ছে ডাক্তারের কাছে, বাবাকে নিয়ে ডাক্তারের কাছে সে গেল। তো এখন এই যে মিনামাসি খালি পায়ে বেরোচ্ছে, কারণ কয়েকদিন ওই সামনে দিয়ে এসেছিল, জুতো খোলার অভ্যেসটা এখন সামনেই রয়ে গেছে। তো যাই হোক, তারপর ভুলেও গেছে যে এদিকে জুতোটা খোলা হয়নি। তো গরমে সব মাথা খারাপ হয়ে গেছে। তো এই রোদ্দুর, এই বৃষ্টি, এই তো চলছে। তো এখন ছাদেতে এলাম, এসে দেখছি যে কুঁড়িগুলোর কি অবস্থা। দেখছি না ঠিকই আছে, আরও দিন সাতেক মোটামুটি লাগবে। ওয়াইপির দেখছি কুঁড়ি হতে বেশ, মানে কুঁড়ি থেকে ফুল হতে অনেকটাই সময় লাগবে।
তো এখন একটা কাজ অনেক দিন থেকে পড়ে আছে কিন্তু করছি না, সেই কাজটা মোটামুটি করে নিলাম। একটু হেভি কাজ হলো, কিন্তু আজকে যেহেতু শ্বশুরমশাই নেই, আলপনাদিরও সুবিধে হলো, সেহেতু এই কাজটা আমরা সেরে ফেললাম। সেটা হচ্ছে ওপরে মোহঙ্গ বলে একটা মনসুন ব্লুমার ছিল, যেটা পদ্ম অবশ্যই, সেটা বৃষ্টির জল গায়ে না লাগলে কোনোভাবেই সেটা ফুল দেবে না, বোঝা যাচ্ছিল। রোদ্দুরেরও একটা ইস্যু হচ্ছিল, সেই জন্য ওইটাকে জল খানিকটা আলগা করে ফেলে দিয়ে ভেজা মাটি আমি আর আলপনা দিয়ে মিলে এই গামলাটাকে হেঁয়ো হেঁয়ো করে টানতে টানতে ওপর থেকে নিচে নিয়ে এলাম। পদ্মটাকে টিউবারটাকে তুলে নিয়ে তা দেখলাম যে টিউবার আর নেই, ওটা এখন আস্তে আস্তে রানার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এসে আবার প্রতিস্থাপন করে দিলাম। আমি জানি না কতদূর কি হবে, তবে এই মোহংটা এবার একটু ভালো হওয়া উচিত বলে আমার মনে হয়। বাপরে, যতই ভাবছি তাড়াতাড়ি জানে যাব, একটার পর একটার পর। তবে কাজটা অনেকদিন ধরে পড়েছিল, এটা নিচে নিয়ে যাওয়ার কাজটা একদম ঝোঁকের বসে হয়েও গেল এবং ভালো হলো। আমি খুব খুশি, সত্যি কথা। বাড়ি শুদ্ধ এখন সবাই বাইরে, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, আমার মেয়ে, সবাই বাইরে। তবুও যেহেতু বৃষ্টিটা হচ্ছে, মোহঙ্গ বলে যে আইডিটা, ওটা মনসুন ব্লুমার, ওটা খুব বেশি দরকার ছিল বৃষ্টির জল, আজকেই নিচে দেওয়া হলো এবং সেটা পাচ্ছে বৃষ্টির জল, এটাতে আমি খুব খুশি। বাহ, ভালো বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে। গুলো ঠিকঠাক ফুটছে না, গুটিয়ে গুটিয়ে আছে পাতাগুলো, জল কম হয়েছে, কদিন জল পাইনি। কালকে আর ভোরে ভোরে জল দিয়ে লাভ কি বলুন, একদিনে কি আর অত জল দেওয়া যায়? ঠিক আছে, এসছি যখন আস্তে ধীরে ঠিক হয়ে যাবে সব। এই যে সবগুলোকে দেখা যাচ্ছে। আবার বৃষ্টিতে ভিজে ভিজে পদ্ম গাছ করা এবার বেরিয়ে গেছে। শরীরটা ঠিক ছিল, আজকে আবার এখন প্রচন্ড শরীর খারাপ, জ্বর আসছে, কাঁপ দিচ্ছে। আর এখন কালকে তো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে, আজকে এখন যাচ্ছি ডাক্তারবাবুর কাছে। জ্বরের ডাক্তার নয়, গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছি। থাইরয়েডের ব্যাপারটা একটু বোঝার দরকার আছে, এবং তাছাড়া আরও কিছু সমস্যা হয়েছে, সেই জন্য যাওয়া যাক। মানে আমার যে সমস্যাগুলো হয়েছে সেটা জেনে আমাদেরই এক বন্ধু কী ধরনের ডাক্তারের কাছে যেতে হবে সেটা ওকে জিজ্ঞেস করেছিল, ওই বলেছে গাইনোর কাছে যাও। তো যাই, অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, কালকে ক্যান্সেল হয়েছে অ্যাপয়েন্টমেন্ট, আজকে তো না গেলেই নয়। দেখেছেন তো দিনহাটার বাড়ির সাথে এখানকার পার্থক্য, সেখানে বেরোলে গুঁতো মারবে তো, আর এখানে একটু শরীর খারাপ থাকলেও কিচ্ছু পাবেন না। তেলের কাটা যাবে না, দাম বাড়াবে, দর বাড়াবে, কত কথা। আমার শরীরে অদ্ভুত একটা আনইজি ব্যাপার আছেই, কিন্তু খুব অস্বচ্ছন্দ বোধ করছি, কিন্তু ঠিক বোঝাতে পারছি না যে কেন এরকম হচ্ছে আর কি। সব মিলিয়ে একটা অস্বাচ্ছন্দ্য সারা শরীরে। আজকে গিয়ে সেটার কারণটা বোঝা গেল কিছুটা, তা তো অনেকগুলো টেস্ট বাকি আছে, তো একটা সময় বাদ দিয়ে তারপর একটা ইউএসজিও করতে হবে। কিন্তু যেটা জানতে পারলাম, চক্ষু চড়ক গাছ হলো, এবং এটা প্রত্যাশিতই ছিল। মানে এটা আমি আমার 3 মাস ধরে শরীরের সাথে যে অসভ্যতা আমি করেছি, তাতে করে এটা একরকম হবারই ছিল। তো যাই হোক, কিছু ওষুধ তো পাওয়া গেল, মানে দিলেন ডাক্তারবাবু, সেটা নিয়ে বোধিসত্ত্ববাবু হাতিমোড়েতে একটু কাজও আছে, শুধু আমার একার ওষুধ না, আরও কয়েকটা জিনিসও আছে, কাজও আছে তার। তো সেটার জন্য সে একটুখানি ওখানে রয়ে গেল, আর আমি চলে এলাম বাড়িতে। মাঝখানে মিয়ামরেতে একটু ঢুকেছিলাম, কারণ আমার শ্বশুরমশাইকে দেখতে এসেছেন কিছুজন মানুষ। শ্বশুরমশাই ফোন করে আমাকে বললেন যে মা কিছু নিয়ে আসিস সাথে করে, কারণ বাড়িতে লোক এসেছে। তো সেসবগুলো নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। খুবই বৃষ্টি হলো এতক্ষণ ধরে, বৃষ্টি শুধু তাই না, রীতিমতো ঝড় এখনও চলছে, চিরচির করে এখনও দেখুন পড়ছে। ওই যে যখন আমরা ডাক্তারের কাছে যাই, তখন আমার শ্বশুরমশাই বলছিলেন যে তোমরা ছাতা নিয়ে যাও। আমি বললাম না না, আমরা যতক্ষণ বাইরে আছি আর ততক্ষণ বৃষ্টি হবে না। ছাতা আমাদের দুজনেরই বড্ড বেশি হারানোর স্বভাব, আর ছাতা শুধু আমরা হারাই না, করছে। তবে ওয়েদার অনেকটাই মনোরম হয়ে এসছে, ছাতা শুধু আমরা হারাই না, ছাতা বহুজনেই হারায় আর কি। যাই হোক, ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার প্রেশারটা অস্বাভাবিক হাই, এবং আরও কিছু কিছু জিনিস সেগুলো সব টেস্ট করতে দিয়েছেন ওরা অনেক। এই যে এক্ষুনি আচার খাচ্ছিলাম, দেখেছেন, এই যেখানে দেখতে পাচ্ছেন, এই যে অনেক রক্ত নিয়েছে।
তো সে টেস্ট রিপোর্ট কালকে কয়েকটা আসবে, আর আসবে কয়েকটা 16 তারিখে, বাইরেতে যাবে সেগুলো। তো এখন আমার এই জোয়ান খাওয়া, লবণ খাওয়া এগুলো সব কমে গেল, অনেক কিছুই আর কি। যা হোক, সব দিক থেকে শুনে তারপর কিছুদিন পরে মানে রিপোর্টটা, রক্তের রিপোর্ট আসার পর ডাক্তারবাবু দেখবেন, এবং তারপরে তো বোধহয় আমার একটা ইউএসজি আছে, আরও 2-1টা টেস্ট আছে, এই সমস্তগুলো করতে হবে। ঠিক আছে, এখন থাইরয়েডের ওষুধের মতো মনে হচ্ছে আমার প্রেশারের ওষুধটাও প্রত্যেক দিনের একটা সাথী হয়ে গেল। অথচ এই কয়েকদিন আগে দিনহাটায় গেছিলাম, সেখানে শিবজলদা এসেছিলেন, মায়ের প্রেশার মেপে দিতে আসেন। সেই শিবজলদা কিন্তু বললেন যে আমার প্রেশার একদম নর্মাল। সে তো এসে মেপে দিল, মায়েরটা মাপলো, আমারটা মাপলো, সে ইলেকট্রনিক মেশিনেও মেপেছে, আবার ম্যানুয়ালিও মাপলো। কিছুটা এদিক ওদিক হয়েছে, খুব বেশি হেরফের হয়নি, তবে কিছুটা তো হয়েছে। তো সেখানে বললো প্রেশার কিন্তু নর্মাল। এই কয়েকদিনের ব্যবধানে হঠাৎ এমন কি হলো বুঝতেই আমি পারছি না, যে প্রেশার এতটাই বেড়ে গেল। তো যাই হোক, কালকে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে আমি কালকে এসে রাত্রিকালীন কোনো কাজ করিনি, জানেন, শুধু অ্যাকোয়াগার্ডটা চালিয়ে জলটা ভর্তি করেছি। এবং আরও একটা অদ্ভুত জঘন্য জিনিস, সেটা হচ্ছে আমার কোনো রকম গিল্টি ফিল হচ্ছিল না। আমার এটা বোধ হচ্ছিল না যে সকালবেলা উঠে আমি সিঙ্ক বোঝাই দেখব। হ্যাঁ, আমি বাসনপত্র বোঝাই করে রাখিনি, সব জল বুলিয়ে ধুয়ে একটা জায়গাতে জমা করে রেখেছিলাম, সিঙ্কটা খালি ছিল, এটা ঠিক। কিন্তু তারপরে বুঝলাম যে না, ভালো অভ্যেস যেটা, সেটাকে না বহাল রাখতে হবে, এবং সেটা নিজের দায়িত্বেই রাখতে হবে। কে আমার ভালো অভ্যেস দেখছে না দেখছে সবগুলো না পরোয়া করেই আমি সে ঠিক করলাম যে না, এভাবে করে কয়েকদিন দিনহাটায় গিয়ে 8 দিন 9 দিন ওই করিনি, এসে আর বাড়িতে করতে ইচ্ছা করলো না কালকে, এবং সেই ইচ্ছাটাকে আমি খুব সম্মান দিলাম, কাজটা না করেই রয়ে গেলাম। যার ফলে তো আমি ঠিক করেছি যে না বাবা, এই ভালো অভ্যেস তৈরি করতে অনেকদিন লাগে। আজকে একদম রান্নাঘর ঝটপট করে অনেক সকাল সকাল কাজ হয়ে গেছে, এবং সব খুব সুন্দরভাবে করে রেখেছি। আর এই যে আমার সকাল সকাল ডিনার করে ফেলার যে স্বভাব, অভ্যেস, 7টা 7:30টার মধ্যে সমস্ত কিছু গুটিয়ে ফেলার অভ্যেস, খাওয়া দাওয়া সব কিছু, মেয়ের জন্য হয়তো একটু রাতটা হতো, কিন্তু মানে তাও অত রাত তো আর হতো না, 9:30টার মধ্যে হয়ে যেত। তো এই অভ্যেসটাতে আবার আমাকে আসতে হবে। আজকে থেকে কিছুটা গেলাম, কিন্তু মানে আমরা তো আজকে বাড়ি ফিরলাম 8টার পরে। তারপর তো লোক এসেছিলেন আমার শ্বশুরমশাইকে নিয়ে, তো বুম্বাদাতে আবার আজকে ডাক্তারের কাছে গেছিলেন, দেখতে লোকজন এসেছিলেন, তাদের সাথে কথা বলতে হলো। আমার শ্বশুরমশাই বেশি কথা বলতে পারছেন না, আলপনাদির পক্ষে তো তাদের সাথে কথা বলা সম্ভব না। আর বুম্বাদা একটু কাজের জন্য হাতিমোড়াতে আটকে গেছিলো, যার ফলে আমি ওনার সাথে কথাটা বলে ওপরে এলাম মোটার ওপর, তখন 9:15। তারপর টুকুর বললো আমার খিদে নেই, বুম্বাদা এসে তারপর খেলো। তারপর যা হোক তা হোক, হলো দেরি আজকেও। কিন্তু কালকে থেকে না, মানে এটা একদম ধনুক ভাঙা পণ করতে হবে, যে আমি যদি আর্লি ডিনার করে নিতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে গলার মালার মতো করে আমার প্রেশারের ওষুধটাও ঝুলেই গেল সারা জীবনের জন্য। খারাপ লাগছে ভীষণ, কি করা যাবে, সত্যের এলেও সহজে। নমস্কার বন্ধুরা, শিলিগুড়ির আবহাওয়া আজকেও একই রকমের মেঘলা। এখন এই মুহূর্তে সকালবেলায় পৌঁছে গেছি। কালকে রাত্রে আপনাদের সাথে যখন কথা বলেছি তখন বেজে গেছিলো বেশ কিছুটা সময়, সেই জন্য আর তখন কোথায় যে বসি আর কথা বাড়াইনি, ঘুমিয়ে পড়েছি, ব্লগ এন্ড করিনি ইচ্ছে করে। এখন এই মুহূর্তে হাতে যেটা দেখছেন সেটা ডিটক্স ড্রিঙ্ক। সেটা কী দিয়ে বানিয়েছি, কী বৃত্তান্ত, সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি আমার শরীরের সাথে যা করেছি লাস্ট 3 মাস ধরে, সেটার জন্য আমার শরীর ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তার আভ্যন্তরীণ কিছু অসুবিধা তৈরি হয়েছে। এখন আর কি করবো, হোপনো করতে হবে শরীরের সাথে, শরীরকে বলতে হবে আমি দুঃখিত, আমি এই বেয়াদবিটা করেছি তোমার সাথে, সেই জন্য আমাকে তোমার ক্ষমা করে দাও, এবং যথাসম্ভব কম অয়েলি খাবার, খুব হেলদি লাইফস্টাইল আবার আমাকে ফেরত আসতে হবে। এবং বাইরের খাবার, প্যাকেটজাত খাবার, একটা বিস্কুটও আর খাওয়া যাবে না আমার। আমি নিজে রেস্ট্রিক্ট করছি, কেউ আমায় বলেনি। এবং আমার হাজব্যান্ড যেভাবে করে, ঠিক আমি যেরকমভাবে বলতাম সেগুলো সে শুনেছিল, শুনে কিন্তু তার ডায়াবেটিস রিভার্স হয়ে গেছিলো। আশা করছি আমি জীবনযাপন নিয়ন্ত্রণ করে, অবশ্যই ওষুধও আমাকে খেতে হবে, ডাক্তারবাবু দিয়েছে যখন, আর এই মুহূর্তে যখন খুবই আনইজি বোধ করছি, ওষুধটা আমার খেতেই হবে। কিন্তু আমি আমার প্রেশারটাও হয়তো বা রিভার্স করে দিতে পারি যদি আমি একটু সাহস করে ওষুধ না খেয়ে 7টা দিন থাকতে পারতাম, তাহলে ব্যাপারটা আরও ভালো হতো। কারণ একবার যদি ডায়াবেটিসের প্রেশারের ওষুধ খাওয়া শুরু হয় তাহলে সেটার তো কোনো শেষ নেই। কিন্তু যদি একদম কমে যায় তখন ডাক্তারবাবু মানে আমার যেমন হাজব্যান্ডের বন্ধ করে দিয়েছে প্রেশার সুগারের ওষুধ, সেরকম হয় কিনা সেটা দেখা যাক। আপাতত কীভাবে কী করছি না করছি সেটা সবার পরে সিদ্ধান্ত হবে। কিন্তু আপনারা আপাতত এই মুহূর্তে দেখুন
আমার জবা গাছে গোলাপি জবাতে আজকে ফুল কটা যে ফুটেছে, একটা দুটো, একখানা দুখানা তিনখানা চার, ওইখানে একখানা পাঁচ, ইস মা থাকলে কি খুশি হতো, 6 7, আর একটা কোথায় যেন দেখলাম, ওই যে ওখানে একটা হচ্ছে 8। সর্বসাকুল্যে এই বারান্দা বাগানের এই গাছে 8টা জবা দেওয়া, বা তাও 8টা কিনা আরো বেশি জানি না, আমি ওদিক ওদিকগুলো উকিঝুঁকি মারিনি। সাদা জবাটা এমনভাবে ফুটে থাকে না, বোঝা যায় না, মন্দ কথা নয়। কিন্তু নিজের শরীরটাকে নিয়ে সত্যিই সচেতন হতে হবে। যদি প্রেশার রিভার্স করে ফেলতে পারি, এর আগে হয়েছে, তবে সেটা শুধু ডায়াস্টলিক হাই ছিল, সিস্টোলিক ঠিক ছিল, সেটা স্বাভাবিক হয়ে গেছিল। কিন্তু এত প্রেশার বেড়ে যাওয়া, এটা 180 হয়ে যাওয়া, এটা হয়নি এর আগে। তো ঠিক আছে, জীবনযাপন নিয়ন্ত্রিত করতে হবে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রিত করতে হবে। টেনশন আমার এমনিতে খুব একটা নেই, মাকে নিয়ে চিন্তা আছে, মেয়েকে নিয়ে খুব একটা চিন্তা আমার নেই। মেয়েকে নিয়ে চিন্তা করার মেয়ের বাবা আছে, মেয়ে নিজেও যথেষ্ট বুদ্ধি টুদ্ধি রাখে, কিন্তু ঠিক আছে, ওকে নিয়ে আমার সেরকম আমি যেটা ভাবছিলাম কাল থেকে, আমি চিন্তা যদি করে ফেলাম কার জন্য করছি, আমি হচ্ছে মায়ের জন্য। মার একা একা থাকা, এটা আমাকে খুব ভাবায়। তাছাড়া আর বিশেষ কিছু নেই আমার চিন্তা। নিজের বডিকে সরি বলতে হবে, খুব অন্যায় করেছি, আমি খুব ভুল করেছি। তার সাথে আমি যেটা শুধুমাত্র আমার এইটুকুতে ভালো লাগছে সেইটা ভেবে সেই ক্রেভিংকে পাত্তা দিয়েছি, যেটাকে বলে আবর্জনা খাওয়া, আবর্জনা লাইফস্টাইল, সেটাকে নিজের করে নিয়েছি এবং ভেতরে দিয়েছি যে এখান থেকে নামলেই সেটা যে আমার জন্য একদম সম্পূর্ণ আবর্জনা, এবং সেটা যে বাড়ির ভেতরে গিয়ে প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে কাজ করবে, কিভাবে তাদেরকে ডিল করবে, সেটা না ভেবে না চিনতে জাস্ট আমি দিয়ে গেছি শুধু এইটুকুর জন্য। মানে আমি এত স্বার্থপর হয়েছি সামান্য এইটুকুর ওপর জাস্টিস করতে গিয়ে, যে শরীরের আভ্যন্তরীণ অন্যান্য প্রত্যঙ্গগুলো খুব অসন্তুষ্ট হয়েছে, তাদের কাজে তারা খুব অ্যাডজাস্ট করেছে, তারা চেষ্টা করেছে, করতে গিয়ে তারা পেরে ওঠেনি, রক্তটা গাঢ় করে দিয়েছে, না পেরেই সেটা করেছে। এখন আমার এইটুকুর কথা ভাবলে চলবে না, আমাকে সারা শরীরের কথাই ভাবতে হবে এবং আমাকে একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে আসতেই হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য বাই বাই।